গোলাম মুর্তজা, আপনি এই কর্মসূত্রে এখন আপনাকে এই প্রশাসনের সঙ্গে কাজ করতে শুরু হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই, অফিসিয়ালি আপনি নিযুক্ত। ট্রাম্প প্রশাসন নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম যে 2016 সালে এই ভদ্রলোক যখন প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন তখন অনেক চমক ছিল। এখনও কি একই রকমের চমক? কেউ কেউ বলেন ট্রাম্প কি করবেন এটা বোঝা যায় না, কিন্তু আজকে এসে সম্ভবত খানিকটা মনে হচ্ছে যে যা যা করার কথা উনি তাই তাই করলেন। সেটা অভিবাসন ইস্যুতে, জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব না পাওয়া, শুধুমাত্র দুটি লিঙ্গ অর্থাৎ নারী পুরুষ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে বহুত্ববাদের আগের সরকারের ধারণা তার সঙ্গে খানিকটা কন্ট্রাডিক্টরি। ফলে সেই জায়গায় আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ আপনাকে। প্রথমত কথা, ট্রাম্প সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছিল 2016 সালে আমরা যেভাবে তাকে দেখছিলাম, বোঝা যায় না, মোস্ট আনপ্রেডিক্টেবল, এরকম অনেক কিছু তার সম্পর্কে আমরা বলছিলাম। কিন্তু ওই সময়েই ট্রাম্প মোটামুটিভাবে প্রমাণ করে গিয়েছিলেন যে তিনি নির্বাচনের আগে যে সমস্ত কথা বলেছিলেন, আমরা যদি সেটাকে প্রতিশ্রুতি শব্দ দিয়ে বলি, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন অথবা তিনি নির্বাচিত হলে কি কি করবেন, আমরা দেখেছিলাম যে সেই সময় তিনি ক্ষমতায় এসে সেই সমস্ত কাজগুলো করেছিলেন। যা বলেননি এরকম কিছু কাজও করেছিলেন। এবং ট্রাম্পের মতো এই রকম একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, মানে যা বলেছেন তাই করেছেন, এরকম রাজনীতিবিদ অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম করে কথাও খুব কম লোক বলেছেন, বা আদৌ কেউ বলেছেন কিনা সন্দেহ আছে। আর এবারে এসে যদি আমরা এবারের কথা বলি, আপনি যেটা বললেন যে কমপক্ষে 78টি নির্বাহী আদেশে আগের সরকারের সেটা বাতিল করেছেন, নতুন পুরনো মিলিয়ে 100-র উপরে তিনি প্রথম দিনে স্বাক্ষর করেছেন, নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এখন এই জায়গাগুলোতে কিন্তু কোনোটাই কিন্তু আনপ্রেডিক্টেবল নয়, একটা ছাড়া, WHO। তখন অন্যান্য যে সমস্ত জায়গাতে করেছেন আমরা একটা ধাক্কা খাচ্ছি, বিশেষ করে অভিবাসন ইস্যুতে তার যে নীতি, সেটা বাংলাদেশের মতো দেশ বা সারা পৃথিবীর যে সমস্ত দেশ আছে, যে সমস্ত জায়গাতে মানুষ যায় এবং যাওয়ার একটা জায়গা থাকে, অভিবাসন ইস্যুতে তার যে নীতি, সেটা একটা আমাদের জন্যও একটা শঙ্কার ব্যাপার। তারপরে জন্মসূত্রে নাগরিক হতে পারবে না, এইটা যে একেবারে সরাসরিভাবে তিনি নির্বাহী আদেশ দিয়ে বাতিল করে দিচ্ছেন, কনস্টিটিউশন আবার এটাকে পারমিট করে না। খুব স্বাভাবিকভাবে যেতে পারে, চ্যালেঞ্জ হতে পারে, যাবেই, কোর্টে যাবে। এবং আমার ধারণা এটা ট্রাম্পের জন্য বাস্তবায়ন করাটা কঠিন হবে। এটা ট্রাম্পও বারবার চেষ্টা করবে নানাবিধ দিক দিয়ে, কোর্টও এখানে প্রতিবন্ধকতা তৈরি করবে, এটা একটি দিক। আর এর বাইরে বাংলাদেশ বা সারা পৃথিবীর জন্য আমার কাছে মনে হয়েছে যে 111টা সব কিছু মিলিয়ে সব কয়টি যে আমি অন্তত সব কয়টি যে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি সেটা বলা যাবে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে WHO থেকে সরে যাওয়া এটা পৃথিবীর জন্য একটা অশনি সংকেত। কারণ WHO-কে ওই অর্থে বাঁচিয়েই রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গবেষণা সামগ্রিকভাবে অর্থ, ধরেন 2022-23 সালের যে ডেটা দেখলাম, 22-23 সালের ডেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র WHO-কে দিয়েছে অলমোস্ট $1.3 বিলিয়ন একা। আর এর নিচে আছে জার্মানি $800 মিলিয়ন। তার নিচে আছে, সেটা আবার মার্কিন যুক্তরাষ্ট্রেরই আরেকটা প্রতিষ্ঠান, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ আরও একটা প্রতিষ্ঠান আছে। টপ 10 শীর্ষ 10 অনুদানকারী সংস্থা বা দেশের মধ্যে চীন নেই, জাপান আছে, ফ্রান্স আছে, আরও একটা কোনো দেশ আছে, কিন্তু নাই, চীন সেই জায়গাটাতে নাই। অর্থাৎ এই যে এখন পর্যন্ত ট্রাম্প যে নীতি নিলেন, এই নীতিতে আমার ধারণা এই রকম কয়েকটি জায়গা নিয়ে আশঙ্কা থাকলেও ট্রাম্পের নীতি যেহেতু খুব ক্রিস্টাল ক্লিয়ার, সে কি করবে কি করবে না, এই জায়গাটিতে আমার কাছে মনে হয় না যে খুব বড় কোনো সমস্যা পৃথিবীর হবে। কোনো ক্ষেত্রে কিছুটা পজিটিভ দিক আসবে, কোনো ক্ষেত্রে না, এটা বড় পজিটিভ দিক আসবে। গাজা যুদ্ধর অবসান পুরোপুরিভাবে হবে কিনা আমি সন্দিহান। কিন্তু আমি মোটামুটি নিশ্চিত যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটু সময় লাগলেও, তিনি বলেছিলেন 24 ঘন্টার মধ্যেই থামাতে পারবেন, 24 ঘন্টা না হলেও কিছু ঘন্টার মধ্যে বা 24 দিনের মধ্যে অন্তত সেটা থামাতে পারবেন। এগুলো অনেক ইতিবাচক দিক আছে। আপনাকে একটু থামাই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বাংলা মোটর থেকে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, স্বাগত আপনাকে। আমরা
ট্রাম্পের জামানায় বাংলাদেশ কি করবে বা ভূ রাজনৈতিক সংকট সম্ভাবনা নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে একটু আগে কথা বলছিলেন গোলাম মুর্তজা, তিনি ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার নবনিযুক্ত, এবং আছেন অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ আহমেদ। আমরা আপনার কাছে আসছি একটু, অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ, আপনার প্রাথমিক মূল্যায়ন শুনতে চাই যে ট্রাম্প জামানায় বাংলাদেশের মতো দেশ, আমরা জানি ট্রাম্পের মাথায় খুব বড় করে একটি দেশ থাকার কথা না, কিন্তু এই অঞ্চল বা বাংলাদেশের যে ভূপ্রকৃতিগত অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা ইস্যুতে আমাদের যে নির্ভরতা এবং ভূ রাজনীতির একটা টানা পড়ে আছে, বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের টানা পড়ে আছে, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আছে, সেই জায়গায় মানে ট্রাম্প প্রশাসন আমাদের সরকারকে, বর্তমান অন্তর্বর্তী সরকার অথবা নির্বাচিত হয়ে যে সরকারে আসুক না কেন, বাড়তি কোনো চ্যালেঞ্জে কি ফেলতে পারে? একটা কথা আপনি শুরুতেই বলেছেন, সেটা দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতির যে বড় ক্যানভাসটা আছে, তাতে বাংলাদেশ ওই যে র্যাডারটা আছে সেখানে, সেই স্ক্রিনে বাংলাদেশের স্থান খুব ছোট। আর সেইখানে যদি আমরা আবার বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের র্যাডার চিন্তা করি, সেখানে বাংলাদেশের স্থান সম্ভবত আরও ছোট। তারপরেও বলতে হবে যে কিন্তু এই যে সব কিছু দায়িত্ব তো আছে স্টেট ডিপার্টমেন্টের উপরে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেখানে সুনির্দিষ্ট লোকজন আছেন যারা এই অঞ্চলের ব্যাপারে দেখাশোনা করে, এখানে সম্পর্কগুলোকে জিয়ে রাখা এবং এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেগুলো নিয়ে বিভিন্ন রকমের কখনো কখনো হয়তো তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষাও করেন, এরকম আমাদের মনে হয়েছে। তো সেই কাজগুলো যারা করেন তারা কিন্তু তাই বলে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক কিভাবে তাদের স্বার্থে তারা ব্যবহার করতে পারবে এবং সেটা করতে দিয়ে আমাদের স্বার্থ কতটা তারা রক্ষা করতে পারবে সেটা তারা চেষ্টা করবেন। এবং গতকালই তো সম্ভবত এখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জে অ্যাফেয়ার্স আছেন, তিনি চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করে তাকে আশ্বস্ত করেছেন যে দুই দেশের সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। এবং এছাড়া অন্য দু একটা জিনিস যেটা হয়েছে যে সেটা একটু আগের ঘটনা, সুতরাং সেটাকে এখনই এই নতুন সরকারের সাথে যুক্ত করা যায় না ট্রাম্পের সাথে। সেটা আগের সরকারের সময় যেমন তারা দু একটা কথা বলেছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশই চায় বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে যাক এবং যথাসম্ভব শীঘ্র নির্বাচিত সরকার হোক, তাহলে তাদের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে সহজ হবে, এরকম বিভিন্ন বক্তব্য তারা দিয়েছেন। সুতরাং সেগুলো আছে, কিন্তু তারপরেও আমি ইয়েটা করতে চাই যে ডেফিনেটলি আমাদের চেষ্টা থাকবে, যে কোনো সরকারের যেরকম থাকে আমাদের সরকারেরও চেষ্টা থাকবে যে ঠিক আছে, মানুষ যাই মনে করুক না কেন, সবসময় সুযোগ থাকে নতুন সরকার আসলে তার সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন রকমের সুযোগ থাকে। তবে একটা জিনিস এখানে সবাই বলে না, কিন্তু আমার মনে হয় যে প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে এটা খুব ঘটে না, কিন্তু একজন কনভিক্টেড ক্রিমিনাল এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। এইটা কিন্তু একটা খেয়াল করা যায়। এর থেকে একটা জিনিস বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ তাকে জেনে শুনে নির্বাচিত করলো, এবং তারা হচ্ছেন পৃথিবীতে গণতন্ত্র এবং মানবাধিকারের ধারক বাহক। তো সেখানে একটা প্রশ্ন মনের মধ্যে জাগে যে সেটা কিভাবে তারা ইয়ে করবে। আরেকটি কথা আমি বলতে চাই, যদিও এটা ইয়ে হতে পারে, যেমন চীনের সাথে আগের যে ইয়ে ছিল, তখন চীনের সাথে জো বাইডেন না, ট্রাম্পের যে আগের ছিল, তখন চীনের সাথে তাদের সম্পর্কটা খুব ভালো ছিল না, এবং ট্যারিফ ওয়ার, ট্রেড ওয়ার এগুলো ছিল। এবং এগুলো এবারেও ট্রাম্প যখন ইলেক্টেড হলেন, তারপর লোকজন এগুলো নিয়ে বলা শুরু করলো যে এইটা এবারেও খুব বড় রকমের হবে, এবং হয়তো বা কিছুটা হতেও পারে, কিন্তু এইবারে একটু মনে হচ্ছে যেন কিছু ব্যতিক্রম হতে পারে।